টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। এর আগের দিন আমরা এই কয়েকটি পদার্থের প্রস্তুতি এবং তাদের ধর্ম যে অধ্যায়, সেই অধ্যায়ের অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড সম্পর্কে জেনে এসেছি। আজকে আমি নাইট্রোজেন সম্পর্কে আলোচনা করব। তো দেখো, নাইট্রোজেনের সংকেত কি? N2। তো এই নাইট্রোজেনের উৎস কোথায়, মানে কোথায় পাওয়া যায়? বায়ুমণ্ডলে প্রায় 79% নাইট্রোজেন থাকে, যেটা কিনা মুক্ত রূপে। আর যৌগরূপে কীভাবে থাকে? চিলি সলফিটার। যার সংকেত কি? NaNO3 বা নাইটার, যার সংকেত কি? KNO3। তাহলে এই ধরনের বিভিন্নভাবে নাইট্রেট লবণ এবং তার সঙ্গে অ্যামোনিয়াম যে লবণ, সেই লবণে যৌগরূপে নাইট্রোজেন থাকে। এরপর আমরা জেনে নেব যে পরীক্ষাগারে একে কীভাবে প্রস্তুত করা যায়। পরীক্ষাগারে প্রস্তুতির জন্য প্রয়োজনীয় যে রাসায়নিক দ্রব্যগুলো, সেগুলো কি? সেগুলো হচ্ছে কি সোডিয়াম নাইট্রাইট। এটা কিন্তু নাইট্রাইট, সোডিয়াম নাইট্রেট নয়, সোডিয়াম নাইট্রাইট। আর তার সঙ্গে কি? অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। তো এই দুটো জিনিস আমাদের লাগছে, সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড। নীতি কি? নীতি এখানে কি হবে যে এই সোডিয়াম নাইট্রাইট এবং NH4Cl এর 1:1 মূল অনুপাতে মেশাতে হবে। আর কি করতে হবে যে এই যে দুটো লবণের যে মিশ্রণ, সেই মিশ্রণটা একটি ঘন জলীয় দ্রবণকে নিয়ে ধীরে ধীরে উত্তপ্ত করতে হবে, ধীরে ধীরে উত্তপ্ত করতে হবে। আচ্ছা, এরপর এটাকে সংগ্রহ করা কীভাবে হয়? সংগ্রহ করা হয় এই গ্যাসটিকে জলের নিম্ন অপসারণ দ্বারা। এরপর চলে আসবো এই বিক্রিয়ার সমীকরণ। তো বিক্রিয়ায় যে দুটো প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কী কী? সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইড। এই দুটি লবণ কি করছে? দুটি ধাপে বিক্রিয়া করে। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে সোডিয়াম নাইট্রাইট তার সঙ্গে NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? জাস্ট বিনিময় বিক্রিয়া হবে, অর্থাৎ সোডিয়াম নাইট্রাইট যেটা ছিল সেটা কি হয়ে যাবে? সোডিয়াম ক্লোরাইড। আর অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি হয়ে যাবে? অ্যামোনিয়াম নাইট্রাইট। তাহলে কি লিখব? অ্যামোনিয়াম নাইট্রাইট প্লাস NaCl। বিনিময় বিক্রিয়া হলো প্রথম ধাপে। এর পরের ধাপে এই যে অ্যামোনিয়াম নাইট্রাইট যেটা তৈরি হলো, সেই অ্যামোনিয়াম নাইট্রাইট কি হবে? ধীরে ধীরে বিয়োজিত হয়ে যাবে, হয়ে গিয়ে কি তৈরি করবে? নাইট্রোজেন গ্যাস আর তার সঙ্গে 2 অণু জল। তাহলে এই দুটো ধাপে বিক্রিয়াটি সম্পন্ন হবে। তো প্রশ্ন আসে যে যদি এই অ্যামোনিয়াম নাইট্রাইট থেকেই আমরা নাইট্রোজেন পাচ্ছি, তাহলে শুধু আমরা কেন সোডিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম ক্লোরাইড এই দুটোকে যোগ করে এটাকে তৈরি করছি? কি কারণ? আমরা তো সরাসরি অ্যামোনিয়াম নাইট্রাইট নিতে পারতাম, সেখান থেকে নাইট্রোজেন সরাসরি পেয়ে যেতাম। কিন্তু সেটা হয় না, সরাসরি অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করা হয় না। এর পেছনে কারণ কি? যে এই যে রিয়াকশান, অ্যামোনিয়াম নাইট্রাইট থেকে নাইট্রোজেন এবং জলীয় বাষ্প যেটা তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটি অত্যন্ত তাপ উৎপাদক, মানে প্রচণ্ড তাপ তৈরি হয়। তার সঙ্গে কি হয়? অতি দ্রুত মানে খুব স্পিডে এই রিয়াকশানটি হয়। যার ফলে কি হয়?
বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। অর্থাৎ কি না, এত পরিমাণ তাপ এবং তার সাথে এত স্পিডে রিয়াকশানটা হয়, কি হতে পারে যে যে ফ্লাক্সটাতে রিয়াকশানটা করা হয় সেই ফ্লাক্সটা কী হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে, ফেটে গিয়ে বিস্ফোরণ হতে পারে। আমরা জানি সবসময় আমরা যে কনিক্যাল ফ্লাক্সগুলো নিই সেগুলো কি হয়, গোলতোল ফ্লাক্স, সেগুলো হয় কাচের, এবং সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ মানে অতিরিক্ত তাপ কিন্তু সহ্য করতে পারে না। তাহলে প্রচণ্ড তাপ এবং তার সঙ্গে এত স্পিডে হওয়ার জন্য কি হবে, এই বিস্ফোরণ হতে পারে। এবং তার ফলে সেই জন্য কী হবে, এই সরাসরি অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করা হয় না, কি করা হয়, বিক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন করা হয়। অর্থাৎ প্রথমে সোডিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করা হয়, তারপর অ্যামোনিয়াম নাইট্রেট কী হয়, ধীরে ধীরে নাইট্রোজেন তৈরি করে। পরীক্ষাগারে কিভাবে নাইট্রোজেন উৎপন্ন করা হয় তার যন্ত্রপাতির বিবরণ এবং তার পদ্ধতিটা চলো দেখে নিই। দেখো কি করা হয়েছে, একটি গোলতোল ফ্লাক্সে প্রথমে সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, অর্থাৎ এটার 1:1 জলীয় দ্রবণ নেওয়া হয়েছে এবং সেটা একটি বুনসেন বার্নারের সাহায্যে ধীরে ধীরে উত্তপ্ত করা হচ্ছে। এরপর এর মধ্য দিয়ে দেখো একটি নির্গম নল লাগানো আছে। আচ্ছা, এই যে এখানে একটি দীর্ঘনল ফানেল আছে, এই দীর্ঘনল ফানেলের সাহায্যে আমরা এই সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কী করতে পারি, ধীরে ধীরে এখানে প্রবেশ করাতে পারি। আর এই নির্গম নল যেটা, সেই নির্গম নলটা কোথায় প্রবেশ করানো আছে, একটা জলপূর্ণ গ্যাস শ্রেণীর ওপর, গ্যাস শ্রেণীর মধ্যে প্রবেশ করানো আছে। তো তাহলে এরপর যখন এই সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ যখন বুনসেন বার্নারের সাহায্যে উত্তপ্ত করা হবে, তখন কি হবে, নাইট্রোজেন প্রথম ধাপে কি তৈরি হয়, প্রথম ধাপে হয় NaCl, তার সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রাইট। সেই অ্যামোনিয়াম নাইট্রেট কী হবে, আবার বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাসে পরিণত হবে। যখনই নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে, সেই গ্যাস কী হবে, এই নির্গম নল দিয়ে ধীরে 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 এই গ্যাস শ্রেণীর মধ্যে প্রবেশ করবে এবং নাইট্রোজেন কী হয়, জলে খুব সামান্যই দ্রাব্য, সেজন্য, এবং বাতাসের থেকে কী হয়, সামান্য হালকা। তো সেটা কি হয়, সেজন্য এইভাবে জলকে জলের নিম্ন অপসারণ দিয়ে নাইট্রোজেন ধীরে ধীরে এই গ্যাস জারে জমা হবে। তাহলে এইভাবে আমরা পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবো। এরপর আসবো নাইট্রোজেনের ধর্ম। প্রথমে কি, নাইট্রোজেনের ভৌত ধর্ম। নাইট্রোজেন কি হয়, একটি বর্ণহীন এবং একটি গন্ধহীন গ্যাস, আর একটি কিন্তু কোনো বিষাক্ত গ্যাস নয়, আর এটা বায়ু অপেক্ষা হালকা, আর জলে কি হয়, খুব সামান্যই দ্রাব্য। আচ্ছা, আরেকটা বিশেষ ব্যাপার কি এর, যে সক্রিয় চারকোল যেটা কয়লার মতো দেখতে হয়, যেটা কার্বনের একটি রূপভেদ, সেই সক্রিয় চারকোল দ্বারা নাইট্রোজেন কি হয়, অধিশোষিত হয়। সক্রিয় চারকোলের মধ্যে কি হয়, অসংখ্য ছিদ্র থাকে, সেই ছিদ্র দ্বারা কি হয়, নাইট্রোজেনকে কী করতে পারে, সক্রিয় চারকোল শোষণ করতে পারে। আচ্ছা, এরপর চলে যাব কি, রাসায়নিক ধর্ম। নাইট্রোজেন কি হয়, সাধারণত নিষ্ক্রিয় প্রকৃতির। কেন, কারণ এর অণুর গঠন, নাইট্রোজেন অণুর গঠন আমরা চলো দেখে নিই। নাইট্রোজেন, যেটা কিনা দুটো নাইট্রোজেন বা এরকম আমরা আলাদা আলাদা নাইট্রোজেনের ক্ষেত্রে আলাদা আলাদা ইলেকট্রন সাইন দিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছি, দেখো যে এই নাইট্রোজেন অণুতে দুটো নাইট্রোজেনের মধ্যে 3টে সমযোজী বন্ধন আছে, অর্থাৎ সমযোজী ত্রিবন্ধন আছে। সেই জন্য এই দুটো নাইট্রোজেন পরমাণুকে ভেঙে আলাদা আলাদা নাইট্রোজেন পরমাণু তৈরি করতে অনেক বেশি শক্তির দরকার হয়। সেজন্য সাধারণ উষ্ণতাতে নাইট্রোজেন কিন্তু নিষ্ক্রিয় প্রকৃতির হয়।
তাহলে আমরা কি জানলাম যে নাইট্রোজেন সাধারণ উষ্ণতাতে কি হয়, নিষ্ক্রিয়, অর্থাৎ এটি সাধারণত নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস। তবে যদি উষ্ণতা বাড়ানো হয় তখন কিন্তু এর সক্রিয়তা বৃদ্ধি পায়। সেজন্য তীব্রতর বিক্রিয়া শর্তে, মানে প্রচুর বেশি টেম্পারেচার যদি দেওয়া হয় তখন সেক্ষেত্রে এটি কিছু ধাতু এবং অধাতু কিছু যৌগের সাথে বিক্রিয়া করে। তা ভীষণ লিমিটেড। তো প্রথম আমরা জেনে নেব কি যে ম্যাগনেসিয়ামের যে ধাতু, সেই ম্যাগনেসিয়াম ধাতুর সাথে এটি কীভাবে বিক্রিয়া করে। ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, Mg প্লাস N2 থেকে কি হয়, Mg3N2, অর্থাৎ ম্যাগনেসিয়াম নাইট্রাইড। 3Mg প্লাস N2 থেকে কি তৈরি করবে, Mg3N2, এর নাম ম্যাগনেসিয়াম নাইট্রাইড। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সাথে যদি গরম জলের বিক্রিয়া হয় তখন কি তৈরি হয়। ম্যাগনেসিয়াম নাইট্রাইডের মধ্যে যদি গরম জল ঢালা হয় তখন কি তৈরি হয়, তখন একটি গ্যাস তৈরি হবে, যেটা এই অধ্যায়তেই আছে। সেটা কি, এটা চয়নীয়। কি হয়, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH2 3MgOH2 তার সঙ্গে অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তাহলে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, সেটা কি যে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে নাইট্রোজেনের বিক্রিয়া প্রথমে কি তৈরি হবে, ম্যাগনেসিয়াম নাইট্রাইড। সেই ম্যাগনেসিয়াম নাইট্রাইডের মধ্যে যদি গরম জল দেওয়া হয় তখন কি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আর তার সঙ্গে অ্যামোনিয়া গ্যাস আমরা পেয়ে যাব। এরপর আসি অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেনের সাথে বিক্রিয়া কখন হয় না, যখন বিদ্যুৎ স্ফুলিঙ্গ হয়। আমরা জানি যে যখন আকাশে মেঘ হয়, মেঘ থেকে বিদ্যুৎ চমকায়, তখন সেই বিদ্যুৎ স্ফুলিঙ্গ, মানে একটা মেঘের সাথে একটা মেঘের যে ধাক্কা, সেই ধাক্কার ফলে যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, সেটার টেম্পারেচার হয় প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো সেই বিদ্যুৎ স্ফুলিঙ্গ দ্বারা এই যে এত টেম্পারেচার সৃষ্টি হয়, সেই টেম্পারেচারে আমরা জানি যে বাতাসের মধ্যে নাইট্রোজেন তো থাকেই প্রচুর পরিমাণে, তার সাথে অক্সিজেনও থাকে। তাহলে এই অক্সিজেন আর নাইট্রোজেন সেটা কি করে, তারা যখন এই বিদ্যুৎ স্ফুলিঙ্গ হয় তখন কি করে, কত টেম্পারেচার পায় তারা, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন এরা সরাসরি যুক্ত হয়ে বর্ণহীন নাইট্রিক অক্সাইড তৈরি করে, বর্ণহীন নাইট্রিক অক্সাইড তৈরি করে। তো তাহলে এইভাবে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া কখন হচ্ছে, যখন বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, তখন এই টেম্পারেচার থাকে। এই টেম্পারেচারের ফলে নাইট্রোজেন আর অক্সিজেন কী হয়, সরাসরি যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এরপর কি আসছে, এরপর আসছি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া যেটা আমরা পড়েছি অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতিতে, সেটা কি, হেবার পদ্ধতি। হেবার পদ্ধতিতে আমরা জেনেছি যে কিভাবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়। তো কি হয়, এখানে কিছু বিক্রিয়ার শর্ত লাগে। সেটা কি, যে 1:3, মানে এক আয়তন যদি নাইট্রোজেন হয়, 3 আয়তন কি হবে, হাইড্রোজেন। 1:3 অনুপাতে নাইট্রোজেন ও হাইড্রোজেন। কত বায়ুমণ্ডলের চাপ, প্রায় 200 অ্যাটমসফেরিক প্রেশার লাগে। তার সঙ্গে টেম্পারেচার কত লাগে, 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। আর অনুঘটক কি থাকে এখানে, অনুঘটক থাকে আয়রন চূর্ণ, আর উদ্দীপক থাকে K2O প্লাস Al2O3।
এই দুটোর যে মিশ্রণ সেটা কি হয় উদ্দীপক রূপে কাজ করে, আর অনুঘটক হিসেবে কাজ করে কি আয়রন চূর্ণ। টেম্পারেচার কত লাগে 450 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রেশার কত লাগছে 200 বায়ুমণ্ডলীয় চাপ বা 200 অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে 1:3 আয়তন অনুপাতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন কি করবে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। তাহলে রিয়াকশানটা কি হবে N2 প্লাস 3H2 থেকে 2NH3 প্লাস তাপ তৈরি হয়, এখানে প্রচুর পরিমাণে তাপ হয়। এটি একটি উভমুখী দেখতে পাচ্ছ, উভমুখী তাপদায়ী বিক্রিয়া, অর্থাৎ কি না তাপ রিলিজ করছে, তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে বিক্রিয়া যেটাতে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন কার সাথে রিয়াকশন করেছে, আর নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করেছে। এরপর দেখো, এরপর এই যে বিক্রিয়াটা কি ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়া, তো সেটা কি করে যে 1100 সেন্টিগ্রেড বা 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয় ক্যালসিয়াম কার্বাইড, যেটা সংকেত কি CaC2, তার সাথে তার উপর দিয়ে যদি নাইট্রোজেন গ্যাস চালনা করা হয় তখন কি তৈরি হয় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি ক্যালসিয়াম কার্বাইড এর ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করা হয় তাহলে কি তৈরি হয়, তাহলে তৈরি হয় CaCN2 প্লাস CaCN2 হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড, সায়ানামাইড আর কি, আর তার সাথে কার্বন। এই দুটোর যে মিশ্রণ, এই দুটোর মিশ্রণে কালার কি হয় ধূসর বা বাদামি, এবং এই দুটো যে পদার্থ সেই দুটো পদার্থের মিশ্রণটিকে কি বলে, মিশ্রণের একটি বিশেষ নাম আছে, সেটা কি নাইট্রোলিন, যেটা কি হিসাবে ব্যবহার করা হয় সার হিসাবে ব্যবহার করা হয়, সার রূপে ব্যবহার করা হয়। তাহলে এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। কি আরেকবার বলছি যে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইড যেটা CaC2, ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে যদি নাইট্রোজেন গ্যাস চালনা করা হয় তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের ধূসর মিশ্রণ তৈরি হবে, যা কিনা নাইট্রোলিন নামে পরিচিত, যেটা একটি রাসায়নিক সার রূপে ব্যবহার করা হয়। এই যে ক্যালসিয়াম সায়ানামাইড সেটাকে যদি তার মধ্য দিয়ে যদি গরম জল পাঠানো হয় তখন সেটা থেকে আবার কি তৈরি হতে পারে CaCN2, তার সঙ্গে জলের যে রিয়াকশান সেখান থেকে কি তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে অ্যামোনিয়া 2NH3। তাহলে অতিতপ্ত স্টিম যদি ক্যালসিয়াম সায়ানামাইডকে আত্মবিশিষ্ট করে তাহলে কি হবে ক্যালসিয়াম কার্বনেট আর তার সঙ্গে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এরপর আমরা জানব নাইট্রোজেনের আবদ্ধীকরণ কাকে বলে। আবদ্ধীকরণ কাকে বলে, তো কি বলছে যে কৃত্রিম বা প্রাকৃতিক উপায়ে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নাইট্রোজেন ঘটিত যৌগে রূপান্তরিত করার যে প্রক্রিয়া সেটাকে কি বলছে নাইট্রোজেনের আবদ্ধীকরণ। অর্থাৎ কি না বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে যদি আমরা অন্য কোনো যৌগে রূপান্তরিত করতে পারি, যেটা কৃত্রিমভাবেও হতে পারে আবার প্রাকৃতিকভাবেও হতে পারে, সেই যে প্রক্রিয়া সেটাকে কি বলছে নাইট্রোজেনের আবদ্ধীকরণ। তো প্রাকৃতিকভাবে কিভাবে হয়, প্রাকৃতিকভাবে কি হয় আকাশে যখন মেঘের মধ্যে বিদ্যুৎ ক্ষরণ হয়, যেটা আমরা দেখালাম যে সরাসরি নাইট্রোজেন আর অক্সিজেন কি করবে বিদ্যুৎ স্ফুলিঙ্গের মধ্যে যে টেম্পারেচার থাকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড সেটাতে কি হবে সরাসরি নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করবে। সেই নাইট্রিক অক্সাইড কি হবে বায়ুমণ্ডলে অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি তৈরি করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে
দু ধরনের অ্যাসিড, একটা নাইট্রিক অ্যাসিড আর একটা নাইট্রাস অ্যাসিড। একটা নাইট্রিক অ্যাসিড আর একটা নাইট্রাস অ্যাসিড। এই যে নাইট্রিক অ্যাসিড, সেই নাইট্রিক অ্যাসিড আবার কি করবে, মাটির যে ক্ষার বা ক্ষারক, ক্ষার বা ক্ষারক সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, নাইট্রেট লবণ। অর্থাৎ মাটিতে যে থাকে, মাটিতে যদি থাকে সোডিয়াম কার্বনেট, সেটা কি করবে, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, সোডিয়াম নাইট্রেট প্লাস CO2 প্লাস জল। আবার যদি মাটিতে চুনা পাথর যেটা ক্যালসিয়াম কার্বনেট, সেটা যদি থাকে তখন সেটা কি করবে, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট প্লাস CO2 প্লাস জল। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেন এইভাবে মাটিতে এসে মিশছে এবং নাইট্রেট লবণে পরিণত হচ্ছে, এবং সেই নাইট্রেট লবণ উদ্ভিদ কী করছে, তার যে খাদ্যশস্য বা ফল বা সবজি, সেগুলোর মাধ্যমে সেই নাইট্রেট লবণ থেকে কীভাবে সেই নাইট্রেট লবণ উদ্ভিদ গ্রহণ করছে, এবং সেখান থেকে যে খাদ্যশস্য বা ফল বা সবজি যেটা আমরা খাচ্ছি, তার মাধ্যমে আমরা নাইট্রোজেন পেয়ে যাচ্ছি। আমরা জানি প্রোটিনের একক অ্যামাইনো অ্যাসিড, এবং অ্যামাইনো অ্যাসিডের অন্যতম উপাদান নাইট্রোজেন। তাহলে এই নাইট্রোজেন কীভাবে বায়ুমণ্ডল থেকে মাটিতে এসে মিশছে, এবং সেই মাটি থেকে কীভাবে আমরা পেয়ে যাচ্ছি, সেটা আমরা এখানে দেখলাম। তাহলে এইভাবে নাইট্রোজেন কীভাবে কৃত্রিমভাবে বা প্রাকৃতিকভাবে এইভাবে মাটিতে, বায়ুমণ্ডল থেকে সরাসরি মাটিতে এসে এই যে মেশার যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেটাকে কি বলছে, নাইট্রোজেনের আবদ্ধীকরণ। এরপর চলে আসবো নাইট্রোজেনের ব্যবহার। তো নাইট্রোজেন কী কী কাজে ব্যবহার করা হয়, নাইট্রোজেন অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, এই সমস্ত যে রাসায়নিক দ্রব্য, সেগুলোর শিল্প উৎপাদনে ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের সার, কী কী, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ইউরিয়া, নাইট্রোলিন ইত্যাদি যে সমস্ত সার, সেগুলো তৈরিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। এছাড়া আমরা জানি যে নাইট্রোজেন সাধারণ উষ্ণতায় কী হয়, নিষ্ক্রিয়। তাই যখন কোনো নিষ্ক্রিয় গ্যাস মাধ্যমের প্রয়োজন হয়, তখন সেখানে নাইট্রোজেনকে ব্যবহার করা হয়। তাহলে আমরা নাইট্রোজেনের ব্যবহারটাও সম্পর্কে জানতে পারলাম, নাইট্রোজেন সম্পর্কে আলোচনা করলাম। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।